প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি গেল পশ্চিমবঙ্গে। বলা হচ্ছে প্রায় 17-18 হাজার তার মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকা। আপনি যদি দিন সাতেক আগে প্রতিটা খবরের চ্যানেল দেখেন বা চা দোকান বা মানুষের আলোচনার মধ্যে থাকেন, তাহলে দেখবেন মূলত মানুষের আলোচনার টপিকটা ছিল এই যে শিক্ষক শিক্ষিকাদের চাকরি যাওয়া। শিক্ষক শিক্ষিকাদের চাকরি যাওয়ার যে ইস্যুটা, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে গিয়েছিল। আমরা কয়েকদিন আগে একটা ভিডিওতে সেটা নিয়ে কথা বলেছিলাম এবং বলেছিলাম এটা সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষের শুরু। কিন্তু পশ্চিমবঙ্গ বা ভারতীয় রাজনীতির শেষের শুরু সেদিনকেই হয়ে গেছে যেদিনকে বাবরি মসজিদ ভাঙা হয়। ভারতবর্ষের রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি সেদিন থেকে ধীরে ধীরে একটু একটু করে সাম্প্রদায়িক রূপ নিতে শুরু করে। মানুষের পরিচয় হয়ে দাঁড়ায় সে হিন্দু নাকি সে মুসলমান। আচ্ছা বলুন তো, আমাদের প্রত্যেকের একটা পরিচয় আছে। আমরা কারুর ছেলে, কারুর ভাই, আমাদের একটা বাসস্থান আছে, আমরা একটা দেশে থাকি। এরকম অনেকগুলো পরিচয়ের মাঝে যখন ধর্ম পরিচয়টা আমাদের আগিয়ে নিয়ে আসতে হয় বা আমরা সামহাউ এগিয়ে আনি বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জন্য আমরা এগিয়ে রাখি, তার ফলে আসলে তো সম্ভবত মানুষে মানুষে হানাহানি বাড়ে, খুন হয়, মৃত্যু হয়, দাঙ্গা হয়, অসুবিধার সৃষ্টি হয়। তো পলিটিক্যাল পার্টিগুলো আস্তে আস্তে একটু একটু করে আমাদের সেই পরিচয়টাকে এগিয়ে দিতে বাধ্য করছে আমাদের দেশে, আমাদের রাজ্যে। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার ইস্যুতে ভোট কোনোদিন হয়নি। আমরা জন্মলগ্ন থেকে কে হিন্দু কে মুসলমান সেভাবে ভেবেই দেখিনি। একটা বাংলাদেশ দেশভাগের সময় আমাদের কলকাতা রাইট হয়েছে, নোয়াখালীতে দাঙ্গা হয়েছে, অনেক কিছু হয়েছে। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর মতো ঘটনা আমাদের ইতিহাসে আছে। কিন্তু তারপর স্বাধীনতা থেকে একটা বিরাট সময় পর্যন্ত আমাদের রাজ্যে হিন্দু মুসলমান সবাই একসাথে থেকেছে। মানুষের জাতপাত, মানুষের ধর্ম পরিচয় হয়ে দাঁড়ায়নি। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানকে এগিয়ে রেখেছে আমাদের রাজ্যের সমস্ত পলিটিক্যাল পার্টি। কিন্তু গত 4-5 বছর ধরে, বিশেষত গত লোকসভার ভোট থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভোটের ক্যালকুলেশন হচ্ছে সে হিন্দু নাকি সে মুসলমান, কোথায় কত পার্সেন্ট মুসলমান ভোট আছে, কোথায় কত পার্সেন্ট হিন্দু ভোট আছে, হিন্দু ভোট থাকলে তার মধ্যে মতুয়া কত, ইত্যাদি ব্যাপার স্যাপারগুলো আমাদের রাজনীতির ক্যালকুলেশনে চলে আসছে। তাই ক্যালকুলেশন থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে গত লোকসভায় মুর্শিদাবাদ জেলাটা একটা বড় ফ্যাক্টরের জায়গা যে কোনো রাজনৈতিক দলের কাছে। আমরা দেখেছিলাম অধীর চৌধুরীর মতো নেতা যে সাম্প্রদায়িকতার কারণে, সাম্প্রদায়িক রাজনীতির কারণে হেরে যেতে হয়েছিল বহরমপুর সিট থেকে। জিতেছিল ইউসুফ পাঠান, যিনি বর্তমানে সম্ভবত IPL এর ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন, বাইরে রয়েছেন, তার বহরমপুরে আসার সময় নেই। মুর্শিদাবাদ আসনটির যা অবস্থা, সেখান থেকে মোহাম্মদ সেলিম হেরে গিয়েছেন, তিনি দ্বিতীয় হয়েছেন CPIM থেকে। তার বদলে জিতেছেন আবুর তাহের, তাকেও এই দাঙ্গায় দেখা যাচ্ছে না। খলিলুর রহমান জঙ্গিপুর থেকে তিনি জিতেছেন, দ্বিতীয় হয়েছে তৃণমূল। বিজেপি মোটামুটি এই 3টে সিটে বিজেপির জায়গা একটু কম। খলিলুর রহমান দাঙ্গার সময় এসছেন, কিন্তু সেই অর্থে বিরাট কোনো বড় ভূমিকা নেননি। এবার আজকে বিষয়টা নিয়ে কেন কথা বলছি, তার কারণ মুর্শিদাবাদে দাঙ্গা হচ্ছে, বহু মানুষ মারা গেছে, বহু মানুষ ঘর ছাড়া, বহু মানুষ শিবিরে আশ্রয় নিয়েছে নদী পার হয়ে। তো পশ্চিমবঙ্গের রাজনীতির আজকের দিনে কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদ। কিন্তু সমস্যা হচ্ছে, যেটা ম্লান হয়ে গেল এই সব কিছুর মধ্যে দিয়ে, সেটা হচ্ছে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে, যার মধ্যে বলা হচ্ছে 17-18 হাজার শিক্ষক শিক্ষিকা কোনো ভুল করেনি, নিরপরাধ মানুষজন, তারা কাউকে ঘুষ দেয়নি, তারা পড়াশুনো করে, সঠিক পড়াশুনো করে, প্রচুর খেটে একটা সরকারি চাকরি পেয়েছিল, যাদের চাকরি পাওয়ার পর কারোর বিয়ে হয়েছে, কারোর ছেলে মেয়ে আছে, কেউ EMI-তে ফ্ল্যাট কিনেছে, বাড়ি কিনেছে, সেই মানুষগুলোর খবরটা ধামাচাপা পড়ে গেল। তারা যে অনশন করছিল সেটাও উঠে গেল। সংবাদ মাধ্যমের ক্যামেরা কলকাতা থেকে একটু একটু করে মুর্শিদাবাদের দিকে শিফট হতে হতে আজকের দিনে পুরোটাই মুর্শিদাবাদে। এইটা কি জেনে বুঝে করলো আমাদের রাজ্যের শাসক দল? এই দাঙ্গার নেপথ্যে কি কোনো রাজনৈতিক শক্তির হাত আছে? দেখুন, উত্তরটা আমি না জানলেও আমরা মোটামুটি বুঝে নিতে পারি যে উত্তরটা আসলে হয়তো হ্যাঁ। শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, আমরা এদিন দেখলাম যে ভাঙড়ে কিভাবে প্রায় দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়ে গেল, পুলিশের গাড়ি জ্বালানো হলো,
এর মূলে কি কারণ? মূলে হচ্ছে ওয়াকফ বিল। কেন্দ্র সরকার একটা বিল এনেছে, ওয়াকফ বিল, যে বিলে ওয়াকফ বোর্ডের আওতায় যে সকল সম্পত্তি রয়েছে ইত্যাদি ক্ষমতা রয়েছে তার উপর একটা সংশোধনী আনা হয়েছে। এবার সাধারণ গরিব মুসলমান, যে মানুষ মাঠে শ্রম দেয়, হয়তো নিজের জমিও নেই, ক্ষেত মজুরের কাজ করে, পরিযায়ী শ্রমিক হিসেবে অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ুতে যায়, সে এই দাঙ্গার পার্ট হচ্ছে। সে মানুষের বাড়ি জ্বালাচ্ছে, সে মানুষের সম্পত্তি পোড়াচ্ছে, মানুষকে খুন করছে। আসলে এই ভুখা পেট মানুষের না থাকা থেকেই তো তাদেরকেই তো ব্যবহার করা যায়, তাদেরকেই তো রাজনৈতিক দলগুলো ব্যবহার করে এসেছে এত বছর ধরে। যে মুসলিম দাড়ি টুপি পরে মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে কারোর বাড়ি জ্বালিয়ে দিল, তার তো পরের দিন করার মতো কাজ নেই, তার তো পরের দিন যাবার মতো অফিস নেই, তার তো পরের দিন যাবার মতো কারখানা নেই, আর নেই বলেই তাদেরকে ব্যবহার করা যাচ্ছে। কে ব্যবহার করছে আমরা কেউ জানি না, কিন্তু গরিব মুসলমানকে বোঝানো গেছে যে ওয়াকফ বিল তোমাদের জন্য খারাপ। খারাপ কি ভালো সেটা নিয়ে আলোচনার পরিসর রয়েছে, কতটা ভালো কতটা খারাপ সেটা নিয়েও আলোচনার জায়গা আছে। তাদের এই যে দাঙ্গা পরিস্থিতি তৈরি করে পুলিশের গাড়ি জ্বালিয়ে আন্দোলন করে শুধুমাত্র সুরাহা হবে না, তাদের একটা অংশকে নিয়ে যে সুপ্রিম কোর্টে যেতে হবে সেটাও কেউ বলছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পশ্চিমবঙ্গে আমরা ওয়াকফ বিল লাগু হতে দেব না, কিন্তু এই বিলের বিরোধিতা করে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকারের বিরুদ্ধে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে যায়নি। যিনি গেছেন তিনি নওশাদ সিদ্দিকী, তিনি আইএসএফ এর বিধায়ক। গতকালই আমি দেখছিলাম তিনি যাওয়ার কথা বললেন। তো সব মিলিয়ে ওয়াকফ বোর্ডের যে ব্যাপার স্যাপার, সেই ব্যাপার স্যাপার সম্পর্কে সাধারণ গরিব মুসলমান মানুষ কম জানে, আমরা প্রত্যেকেই কম জানি। কেন কম জানি? কারণ ওয়াকফ বোর্ড যে যে বিরাট সম্পত্তির অধিকারী, তার থেকে সরাসরি গরিব মুসলমান মানুষ কোনো রকম সুবিধে পায় না। বলা হচ্ছে, সুপ্রিম কোর্টই বলছে এটা, যে ওয়াকফ বোর্ডের আওতায় নাকি আজকের দিনে ভারত সরকারের যতগুলো বা ভারতবর্ষে যত রকম সংস্থা আছে যাদের আওতায় অনেক জমি আছে, তার মধ্যে 3 নম্বর স্থান হচ্ছে ওয়াকফের। 1 নম্বরে আছে হচ্ছে ভারতীয় রেল, তারপরে আছে ইন্ডিয়ান আর্মি, তারপরেই ওয়াকফ। তাহলে বুঝতেই পারছেন ওয়াকফের আওতায় কত জমি হয়েছে। এই জমিতে কি কি আছে? এই জমিতে কবরস্থান আছে, মসজিদ আছে, আর ঈদগাহ আছে। গরিব মুসলমান ভাবছে যেহেতু এই বিলটা বিজেপি এনেছে তাই এটা তার মানে খারাপ, যেহেতু বিজেপি হিন্দুত্ববাদী দল, যেহেতু তারা বাবরি মসজিদ ভেঙেছে, ফলত গরিব মুসলিম মানুষ এই যে বিজেপির আনা বিলকে সমর্থন করবে না, স্বাভাবিক। এবং তাদেরকে সহজেই বোঝানো গেছে যে এটা ভুল। কারা বুঝিয়েছে? বড়লোক মুসলমান বুঝিয়েছে। আসলে এই যে শীর্ষক আমরা লিখেছি, ভিডিওটা দেখতে গিয়ে আপনারা দেখলেন যে আমরা লিখেছি যে আসলে সমস্যাটা হিন্দু মুসলমানের নয়। পৃথিবীতে কোনোদিন কোনো সমস্যা হিন্দু মুসলমানের হয়নি, সমস্যাটা ছিল বরাবর গরিব মানুষের সাথে বড় লোকের। সিমিলারলি আজকের দিনে ওয়াকফ বোর্ডের যদি সংশোধনী হয় তাহলে গরিব মুসলমানের কোনো অসুবিধা হবে না। তার দুবেলা রুটি রুজির সাথে ভাত ডাল আলু ছানা মাংস মাছ খাওয়ার সাথে, তার মেয়ের বিয়ের সাথে, তার ছেলের পড়াশোনার সাথে ওয়াকফ বোর্ড কোনোভাবে কানেক্টেড নয়। ওয়াকফ বোর্ড কানেক্টেড হচ্ছে কিছু বড়লোক মুসলমানের সাথে। বড়লোক মুসলিম ইমাম তারা দীর্ঘদিন ধরে ওয়াকফ বোর্ডের জমিতে নিজেদের সুযোগ সুবিধা ভোগ করছে। ওয়াকফ বোর্ডের জমিতে দেওয়া ভাড়া, ওয়াকফ বোর্ডের জমিতে দেওয়া অন্যান্য সুযোগ সুবিধার মাধ্যমে তারা মুনাফা করছে দিনের পর দিন, এবং তার থেকে যে অর্থ আসছে সেটা মসজিদের কাজে বা ঈদগার কাজে বা মাদ্রাসার কাজে যে ব্যবহৃত যে জমি, সেখান থেকে তারা যে অর্থ রোজগার হচ্ছে তার বেশিরভাগটাই মুসলিম সমাজের যারা ধর্মগুরু, যারা বড় লোক, তারা ব্যবহার করছে। গরিব মুসলমানের ওপর ওয়াকফ বোর্ডের কোনো রকম প্রভাব নেই। কিন্তু এই যে দাঙ্গা পরিস্থিতি হচ্ছে, যাদেরকে সহজেই হিন্দুদের বিরুদ্ধে উত্তক্ত করা যাচ্ছে, তাদেরকে কিন্তু এই কথাটা কেউ বলছে না। তাদেরকে শুধু বলছে যে নরেন্দ্র মোদী হিন্দু, নরেন্দ্র মোদী হিন্দুত্বের জনক, নরেন্দ্র মোদী এই বিল এনেছে তার মানে এটা খারাপ। আমি কিন্তু বলছি না ওয়াকফ বিল পুরোটা খারাপ, কিংবা আমি বলছি না ওয়াকফ বিল পুরোটা ভালো। আমি বলছি কিছু সংশোধনের প্রয়োজনীয়তা থাকতে পারে, কিছু ভুল কিছু ঠিক থাকতে পারে, সেটা নিয়ে আলোচনা সুপ্রিম কোর্টে হবে, কিন্তু হচ্ছে না। তার কারণ ওই যে আবার বলছি, যে মানুষ দাঙ্গা করে তার পরের দিন যাওয়ার মতো কারখানা নেই, তার পরের দিন কাজ করার মতো কোনো অফিস নেই, তাকে 200 টাকা 100 টাকা দিয়ে সহজে দাঙ্গা করানো যায়। এবং দাঙ্গাটা করায় কোনো ধর্ম নয়, দাঙ্গা করায় রাজনৈতিক শক্তিগুলো।
আমরা দেখছিলাম কয়েকদিন আগে যে রাম নবমীকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গে মিছিল বেরোলো, অস্ত্র মিছিল হলো, এটা হলো সেটা হলো। সাধারণ গরিব হিন্দুকেও কিন্তু সেই একইভাবে বোঝানো গেছে যে মুসলমান খারাপ, মানে তুমি হিন্দু সেটা প্রমাণ করার জন্য মুসলিমকে গালাগাল দিতে হবে, এটা কোনো লজিক হতে পারে না। আর সেটা বোঝানো হয়েছে গরিব হিন্দুকে, সেটা বোঝানোর মধ্যে দিয়ে মুসলিমদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। আবার সিমিলারলি এই যে গরিব মুসলিম সমাজ, তাদেরকে আবার বোঝানো গেছে যে ওয়াকফ বিল খারাপ ইত্যাদি যা যা হচ্ছে। আর একটা মজার ব্যাপার যেটা আমি প্রথমেই এই ভিডিওটা শুরু করতে গিয়ে বলেছিলাম, সেটা হচ্ছে 26,000 মানুষের চাকরি গেছে। এবার 26,000 মানুষের চাকরি যাওয়া যেহেতু গ্রাম থেকে গ্রামান্তরের মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলেছে, তাই সেই সকল মানুষ কিন্তু আজকের দিনে ঘুরে যাচ্ছে। বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো শেষের শুরু হয়ে গিয়েছে, আর যেহেতু শেষের শুরু হয়ে গেছে তাই এই শিক্ষক আন্দোলনটাকে ঢাকতে হবে। আর ঢাকার জন্য সবচেয়ে বড় অস্ত্র ধর্ম, ধর্মকে ব্যবহার করো, ধর্মকে দিয়ে ধর্মের তাস খেলো। আর যেহেতু মুর্শিদাবাদ এমন একটা জেলা যেখানে বিরোধী ভোট যথেষ্ট স্ট্রং, এখানে কংগ্রেস এবং বামপন্থীদের একটা বড় ভোট আছে, যেহেতু এখানে মুর্শিদাবাদ সিটটা থেকে গত কয়েকদিন আগেই মোহাম্মদ সেলিম দ্বিতীয় স্থান পেয়েছে, তাই মুর্শিদাবাদের মুসলিম সমাজ যদি একটু ঘুরে যায়, যদি একটু বাঁকা কথা বলে, যদি ওখানকার ভোট যদি তৃণমূলের থেকে বামফ্রন্ট কিংবা কংগ্রেসে শিফট হয়ে যায়, তাহলে তো 26 সালে একটু দুর্গতি আছে। সুতরাং মুর্শিদাবাদকে টার্গেট করো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় মুসলিম আছে, মালদাতেও অনেক মুসলমান থাকেন, কিন্তু তাদেরকে টার্গেট করা হয়নি, টার্গেট হয়েছে মুসলমান, মুর্শিদাবাদের মুসলিম সমাজ এবং বিভিন্ন ধর্মগুরু, বিভিন্ন রকম মুসলিম সংগঠন, তাদেরকে টাকা পয়সা ইত্যাদি, সম্ভবত এগুলো তো আমি বলতে পারবো না, কিন্তু বোঝানো গেছে যে তোমাদেরকে দাঙ্গা করতে হবে, ঝামেলা করতে হবে, এটা করো। সুতরাং আজকের দিনে খবরের অভিমুখ মুর্শিদাবাদ হয়েছে, যে আসলে খবরের মুখ হওয়ার কথা ছিল 26 সালে নির্বাচন আর কয়েকদিন বাকি, খবরের অভিমুখ হওয়ার কথা ছিল চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কেন এসএসসি পরীক্ষা হচ্ছে না, কেন প্রাইমারি টেট হচ্ছে না, কেন রেশনের দুর্নীতি হচ্ছে, কেন গরু পাচার হচ্ছে, কেন কয়লা পাচার হচ্ছে, কেন আজকের দিনে পাড়ায় পাড়ায় বেকার, কেন হাজার হাজার ছেলে মেয়ে ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদে চলে যাচ্ছে, এইটা আসলে খবর হওয়ার কথা ছিল। কিন্তু খবর হচ্ছে শুভেন্দু অধিকারী কি বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কি বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে, তার বিরুদ্ধে মোহাম্মদ সেলিম কি বলেছে, শুভেন্দু অধিকারী কি বলেছে, তার রেসপেক্টে দিলীপ ঘোষ কি বললেন কিনা, দিলীপ ঘোষ কিছু ঠিক বললেন কিনা, ভুল বললেন কিনা, এই যে বিভিন্ন রকমের খবরের প্যাটার্ন, যে খবরগুলো মেইনস্ট্রিমরা প্রতিদিন সন্ধ্যায় দেখতে অভ্যস্ত, সেই অভ্যাসবশতই আমরা দেখে চলেছি। আমরা মুর্শিদাবাদকে ভাবছি খবর, কিন্তু সত্যি কথাই মুর্শিদাবাদ যেটা হচ্ছে সেটা অভিপ্রেত নয়। ওয়াকফ বোর্ড নিয়ে কথা থাকতে পারে, ওয়াকফ বিল নিয়ে সংশোধন থাকতে পারে, তার জন্য মুসলিম সমাজকে, সাধারণ মানুষকে সুপ্রিম কোর্টে যেতে হবে, বিরোধিতার জায়গায় যেতে হবে। কয়েকটা হিন্দু বাড়ি মেরে, কয়েকজন হিন্দুকে মেরে ওয়াকফ বোর্ডের বিরোধিতা করা যায় না, তুমি যে বড় মুসলিম সেটা প্রমাণ করা যায় না। আর মজার ব্যাপার হচ্ছে, সমস্যাটা আবার বলছি হিন্দু মুসলমান নয়, কারণ এই জেলায়, এই মুর্শিদাবাদেই বহু মুসলিমদের বাড়িও ভাঙচুর হয়েছে, বহু মুসলিমকেও মারা হয়েছে, বহু মুসলিমও আজকের দিনে ঘর ছাড়া। তাই আবার বলছি, মূল সমস্যাটা হচ্ছে বড়লোক এবং গরিবের। কোনোদিন কোনো ধর্ম বিবাদ করতে শেখায় না, কোনো ধর্ম কাউকে মারতে শেখায় না, কোনো ধর্ম কারোর বাড়ি লুট করতে শেখায় না। আপনারা আপনাদের মতামত জানাবেন এই পুরো ঘটনাটাকে নিয়ে। আমার মতের পক্ষে হলে সেটাও বলবেন, বিপক্ষে হলে সেটাও বলবেন। ভালো থাকবেন, শুভ নববর্ষ।